নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে নিয়ে আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। চলুন শুরু করি আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও নয়নপুরের কালো মেয়েটা। আরে অত দেরি করছিস কেন লক্ষ্মী? চলে আয়। আরে তাড়াতাড়ি চলে আয়, আঁধার নামছে। অত পিছিয়ে পড়লে কি করে হবে বলতো? লক্ষ্মীর বয়স বেশি নয়, 13-14 বছর। হাতে পায়ে বেশ লম্বা হয়েছে, চেহারাটাও সুশ্রী, একটু রোগার মধ্যে, মুখটা ভারী মিষ্টি। লক্ষ্মীর এমন মুখ দেখে গ্রামের লোকেরা তার লক্ষ্মী নামটাকে সার্থক করে দিয়েছে। কিন্তু লক্ষ্মী বারবার পেছনের দিকে তাকিয়ে কেন যেন থমকে দাঁড়িয়ে পড়ছিল। মাথার উপর আজ চাঁদটা নেই, অমাবস্যা। হাতের লণ্ঠনের আলোতে পথ দেখতে দেখতে সামনের দিকে এগোতে এগোতে সত্যানন্দ পুরোহিতকে বারবার এমনটা করতে হচ্ছিল। এইবার লক্ষ্মী বলে উঠল, বাবা, ও আমায় ডাকছে, তখন থেকে ডাকছে। আমি তো কিছুতেই ওকে চিনতে পারছি না। সত্যানন্দের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। একে তো এই অমাবস্যা, তার উপর মন্দির পেরিয়ে এই দিকের সামনের জায়গাটা খানিকটা জঙ্গল মতো। সত্যানন্দ কতবার জমিদার মশাইকে বলেছে জঙ্গলটা কাটিয়ে এখান থেকে অন্তত মাটির মতো একটা পথ করে দিতে, না হলে সন্ধেবেলা এইখান থেকে ফিরতে বড় অসুবিধা হয়। একা একা ফেরা, জঙ্গলে শেয়াল ছাড়া অন্য কিছুরও তো ভয় আছে। মেয়ের কথা শুনে কেমন যেন থতমত খেয়ে গেল সত্যানন্দ পুরোহিত। তারপর খানিকটা পিছিয়ে এসে দেখল লক্ষ্মী জঙ্গলের এক পাশে একটা গাছের দিকে চুপ করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার গায়ের ওপরে এসে হাত রাখতে লক্ষ্মী মুখ তুলে তাকালো। তার চোখে মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই, তার বদলে একটা অদ্ভুত আনন্দ আর কৌতূহল ছড়িয়ে পড়েছে। সত্যানন্দ ভেবেছিল লক্ষ্মী হয়তো ভয় পেয়েছে, কিন্তু তার বদলে মুখের এমন অভিব্যক্তি দেখে সে একটু অবাক হলো। কিন্তু ওই দিক থেকে তোকে কে রাখবে? ওখানে তো কোথাও কিচ্ছু নেই লক্ষ্মী। লক্ষ্মী, তাড়াতাড়ি বাড়ি চল, আমার ভালো লাগছে না। অমাবস্যার অন্ধকারে আকাশটা কালো হয়ে এসেছে। চারপাশের জঙ্গলের পথের অন্ধকারে এই সামান্য লণ্ঠনের আলো ছড়িয়ে পড়ে না। লক্ষ্মী এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল যেন। এইবার হাতটা তুলে সামনের দিকে কিছু একটা দেখালো, আর সেদিকে তাকাতেই সত্যানন্দের চোখে পড়ল জঙ্গলের ভেতর একটা গাছ দাঁড়িয়ে আছে। কিন্তু গাছের দিকে লক্ষ্মী কেন দেখাচ্ছে? সত্যানন্দ এগিয়ে গিয়ে লক্ষ্মীর কাঁধের ওপর হাত রাখল। ও আমায় ডাকছে, ও আমায় ডাকছে বাবা। ওই ওই কালো মেয়েটা আমাকে ডাকছে। সত্যানন্দ কিন্তু কিছু দেখতে পেল না। সে কিছু বুঝে উঠবার আগেই তার কাঁধের ওপর রাখা হাতটাকে সরিয়ে ফেলে লক্ষ্মী ছুটে গেল জঙ্গলের দিকে। আমার কথা শোন লক্ষ্মী, ওদিকে যাস না, ওখানে তো কেউ কোথাও নেই। লক্ষ্মী ততক্ষণে ছুটে জঙ্গলের প্রায় ভেতরে ঢুকে গেছে। ছোটখাটো জঙ্গল নয়, বেশ বড় বড় ঝোপঝাড়, আর তার মাঝে এখানে ওখানে একটা দুটো গাছ বাড়তে বাড়তে একেবারে মাথা তুলে দাঁড়িয়েছে। লক্ষ্মী গাছটার দিকে ছুটে যেতে লাগলো। সত্যানন্দ চুপ করে থাকতে না পেরে আলোটাকে হাতে নিয়ে সেই ঝোপঝাড় পেরিয়ে ভেতরে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে একটা আশ্চর্য ব্যাপার দেখতে পেল। সে ছুটে যাওয়ার সময় ঝোপঝাড় তার প্রায় হাতে এসে লাগছে, সরিয়ে ফেলতে হচ্ছে, কিন্তু লক্ষ্মী যেন ওই সব কিছুর মধ্যেও আশ্চর্যভাবে ছুটে যাচ্ছে সেই গাছটার দিকে লক্ষ্য করে। কিন্তু গাছের তলায় তো কেউ নেই। থমকে দাঁড়িয়ে পড়ল সত্যানন্দ। মন্দিরের বন্ধ দরজাটা এখান থেকে দেখা যায়, কিন্তু আশ্চর্য,
ওটা কি? মন্দিরের দরজাটা খোলা। একটু আগে যে দরজা সে নিজের হাতে বন্ধ করে এসেছে, সেই দরজা খুলল কি করে? আর ওটা কে? মন্দিরের চারপাশে যেন কিছু একটা ঘুরে বেড়াচ্ছে না? চারপাশের অন্ধকারের মধ্যে ভালোভাবে ব্যাপারটা সত্যানন্দর দেখতে পাওয়ার কথা নয়, তবু যেন সে দেখতে পেল। কারণ মন্দিরের চাতালের চারপাশে যেটা ঘুরে বেড়াচ্ছে, তার পরনের কাপড়টা অনেকটা লক্ষ্মীর মতো বলে মনে হচ্ছে। পাগলের মতো ছুটে গেল সত্যানন্দ সেই গাছটার সামনে, কিন্তু সেই গাছের তলা থেকে লক্ষ্মী কখন যেন উধাও হয়ে গেছে। আবারও পড়ি কি মরি দৌড়ে সেই জঙ্গলের পথ পেরিয়ে সত্যানন্দ একেবারে ছুটে গেল। লক্ষ্মী, লক্ষ্মী, অমন করছিস কেন? চলে আয়, চলে আয়, তুই অমন করছিস কেন? এতক্ষণে লক্ষ্মী থেমে দাঁড়ালো। মন্দিরের চাতাল বরাবর সে গোল করে দ্রুত ঘুরে চলেছিল। সত্যানন্দের কথা শুনে সে যখন থামল, তার মাথার দুপাশের চুলগুলো মুখের সামনে ঝুলে পড়েছে। অদ্ভুতভাবে হাঁপাচ্ছে সে। তার হাঁপানোর শব্দে চারপাশটা ভরে উঠেছে। তুই চলে যা এখান থেকে, চলে যা বলছি। যাবি নাকি? সত্যানন্দ মাটির ওপর ধুলোয় লুটিয়ে পড়ল। হাউমাউ করে দুটো হাতে মাটি চাপড়াতে চাপড়াতে বলল, আমার মেয়েটাকে ছেড়ে দাও, তুমি যেই হও না কেন, আমার মেয়েটাকে ছেড়ে দাও। তোর এত বড় সাহস, তুই আমাকে কথা শুনতে বলছিস? কিন্তু মনে রাখিস, আমি আবার আসবো, আমি আবার আসবো। কথাটা বলতে বলতে লক্ষ্মী যেন লুটিয়ে পড়ল সেই মন্দিরের চাতালের ওপরে। সত্যানন্দ প্রথমে এতটাই অবাক হয়ে গিয়েছিল, কি করবে বুঝতে পারছিল না। কিন্তু তার চোখের সামনে লক্ষ্মী লুটিয়ে পড়ে গড়িয়ে নিচের দিকে নামতে লাগলো। আর সত্যানন্দ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। সত্যানন্দ চিৎকার করে সামনের দিকে ছুটে গেল। সত্যানন্দ ধরে ফেলেছিল ভাগ্যিস, না হলে মাটির উপর লুটিয়ে পড়তো মেয়েটা। আর তখনই সত্যানন্দ লক্ষ্মীকে নিয়ে ফিরে আসার সময় অবাক হয়ে দেখেছিল পেছনের দরজাটা যেন নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে, আর মন্দিরের চাতালের উপরে কে যেন দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি গোটা জীবনে তো অনেক অদ্ভুত ব্যাপার দেখেছেন, আবার অনেক অদ্ভুত অভিজ্ঞতাও হয়েছে আপনার। তার মানে তার মধ্যে শুধু অশুভ শক্তিতে এই সমস্ত কিছুর জন্যই আপনাকে বিপদে পড়তে হয়েছে এমন তো নয়। মাঝে মাঝে আপনাকে শুভ শক্তির জন্যও তো বিপদে পড়তে হয়েছে, তাই না? শক্তি হলো এমন একটা জিনিস যা দিয়ে নিজের নিজের কার্যসিদ্ধির জন্যে অনেকে অনেক কিছুই করতে পারে। শুভ শক্তি আর অশুভ শক্তি দুই কিন্তু আমার কাছে সমান ভয়ঙ্কর হয়ে উঠতে পারে প্রয়োজনে। অশুভ শক্তি যেমন নিজের অতৃপ্ত বাসনার জন্যে ফিরে আসে, তেমন শুভ শক্তি মাঝে মাঝে উদ্দেশ্য সাধনের জন্যে এমন কিছু করতে পারে যা আমরা ভাবতেও পারি না। এমন ঘটনা তাহলে কি আপনার সাথে কখনো ঘটেছে যেখানে এমন কোনো শক্তি, মানে শুভ শক্তির মোকাবিলা আপনাকে করতে হয়েছে? দেখো, নানা সময় এমন ব্যাপার ঘটলেও আসলেই সেসব ক্ষেত্রে ব্যাপারটা কি হয় সেটা প্রথমেই বোঝা যায় না। কোনো শক্তি যখন কোনো মানুষ কিংবা অন্য কোনো কিছুকে প্রভাবিত করে নিজের কাজ করাতে চায়, তা বোঝা মুশকিল আসলে এটা কোন শক্তি। শুভ শক্তি যেমন কোনো কোনো ক্ষেত্রে নানাভাবে প্রভাব বিস্তার করতে পারে, আবার কোনো অশুভ শক্তিকে কাজে লাগিয়ে তুমি কিছু করতে চাইলে তাও তোমার কাছে শুভ শক্তি হার মানে। আবার কোনো অশুভ শক্তিকে কাজে লাগিয়ে তুমি কিছু করতে চাইলে কখনো কখনো শুভ শক্তিও হার মেনে যায়। এই দুই হলো আপেক্ষিক ব্যাপার। এতক্ষণ কিশোরী আর তারানাথের মধ্যে শুভ শক্তি আর অশুভ শক্তি নিয়ে এমন তত্ত্বকথার আলোচনা চলার পরে
আমি বললাম, না না, আপনি ভুল বলছেন। আমি যে কথা বলছিলাম সে হলো এই লোকটি ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু ঘরে কিছুই নেই। এমনকি আমি নিজে গিয়ে দেখেছি বাড়ির আর সকলে কিন্তু কিছু বুঝতে পারছে না। রাতের বেলা কেউ নেই, অথচ লোকটি একটিমাত্র ঘরে থাকতে ভয় পাচ্ছে। এই কথা বলার অবশ্য একটা কারণ ছিল। প্রথম থেকে বলি, আজ সকালে তারানাথের বাড়িতে যাব বলে বেরিয়ে পড়ব করছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। আমি ভাবলাম কিশোরী এসেছে, তাই হাসি মুখে দরজা খুলতে খুলতে দেখতে পেলাম কিশোরী নয়, এ আমাদের পাড়ার অমরবাবু। তার চোখ মুখ কেমন যেন হয়ে রয়েছে, ভীষণ ভয়ার্ত, ক্লান্ত, চোখের তলায় কালি। তিনি আমায় কোনো কিছু বলবার সুযোগ না দিয়ে ঘরে ঢুকে এলেন। বললেন, কিছু মনে করো না বাবা, দেখো তুমি বললাম, কারণ এমনিতে তোমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় থাকলেও তোমার সঙ্গে সেভাবে সাক্ষাৎ হয়নি। আর বাবা, তাই তোমার কাছে চলে এলাম। এ বাবা, না না, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, আমি আপনার ছেলের মতোই। আপনি আসুন না, কি হয়েছে বলুন। দরজা বন্ধ করে দিয়েছি। এমন সময় আবার দরজায় ধাক্কা পড়ল। উঠে দেখি কিশোরী। কিশোরীকে ছোট কথায় ব্যাপারটা বুঝিয়ে তাকে নিয়ে ঘরে এসে বসলাম। গিন্নি চা নিয়ে এলো। চায়ের কাপে চুমুক দিয়ে অমরবাবু বললেন, আমার বাড়িটা তো তুমি দেখেছো বাবা, একটু পুরনো, একতলা দোতলা মিলিয়ে অনেকগুলো ঘর, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ওই যে দিন 7 আগে হঠাৎ যে কি হলো, আমার ঘরে আমি আর থাকতে পারিনি। রাতের বেলা ঘরে থাকলেই ভীষণ ভয় করে। কিসের যে ভয় তোমায় আমি বোঝাতে পারবো না। বারবার মনে হয় কোথা থেকে কি আমায় দেখছে। গোটা ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখলে মনে হয় বিছানার তলায় কেউ একটা বসে আছে, বন্ধ করে রাখলে মনে হয় দেয়াল বেয়ে বেয়ে কারা যেন সিলিংয়ের কাছে উঠে আমার দিকে তাকিয়ে দেখছে। তোমরা তো বিশ্বাস করবে না কথাটা, কিন্তু আমি সত্যি বলছি। আপনি ভুল বুঝছেন অমরবাবু, আমরা বিশ্বাস করছি, কিন্তু আপনি ঠিক করে বলুন তো ব্যাপারটা ঠিক কিভাবে শুরু হয়েছিল। এরপর অমরবাবু কবে থেকে যে ব্যাপারটা শুরু হয়েছে সেই সমস্ত কথা বললেন, এবং আরও অনেক কিছু বললেন। তাতে অনেকটা সময় যায়, সেসব কথা আমি বলতে চাই না, সে অন্য ব্যাপার। আসল কথা হলো, তিনি আমার স্ত্রীর কাছে তারানাথের কথা শুনেছিলেন, এবং তাই আমাদের তারানাথের কাছে তিনি এই খবরটা পৌঁছতে চাইছিলেন। তাই আমি বলেছিলাম, দেখুন, তারানাথকে তো এমনভাবে কারোর বাড়িতে আনা যায় না, মানে উনি জানো না, আপনি একবার তাঁর কাছে গিয়ে দেখে আসতে পারেন, মানে আপনাকে সেটাই করতে হবে আর কি। তারপর যদি সেরকম অবস্থা বোঝা যায়, তখন তারানাথ যদি নিজে মনে করে তাহলে সে সেখানে যাবে। এই হলো আসল ব্যাপার। তারপরে তারানাথের কাছে এসে আমরা সে কথা বলি। তারানাথ তো 2-1টা উপায় আমাকে বলে দিয়েছিল, এবং তারপর বলেছিল, তোমরা তো ভালো করেই জানো বর্তমানে আমি চট করে কোথাও যাওয়া পছন্দ করি না। তাছাড়া এই সমস্ত ব্যাপার আগে আমার বাড়িতে এলে বড্ড ভালো হয়। হয়তো তার এই সমস্যাটা আমি আমার বাড়িতে বসেও সমাধান করে দিতে পারবো। আচ্ছা ঠাকুরমশাই, ও বাড়িতে যে কোনো একটা শক্তির উৎস রয়েছে তা তো বুঝতে পারছি, কিন্তু সেটা কি শুভ নাকি অশুভ শক্তি? অমরবাবু আধ্যাত্মিক মানুষ, সারাদিন ঠাকুর দেবতা নিয়ে থাকেন, তার ঘরে দেবদেবীর ছবিও ভর্তি, তাহলে তার ঘরে এমন অবস্থা হলো কি করে? এই কথার পরিপ্রেক্ষিতেই কিশোরী এবং তারানাথের মধ্যে শক্তি, অপশক্তি, শুভ শক্তি এই সমস্ত নিয়ে কথা চলছিল। একসময় তারানাথ নিজেই বলল, এমন ব্যাপার যখন জানতে চাইছো, তাহলে তোমাদের একবারের কথা বলি, তাতে তোমরা ব্যাপারটা সম্পর্কে অবগত হতে পারবে। সবকিছু তো আর তত্ত্ব কথা দিয়ে তোমাদের ভালো লাগবে না। এ হলো বড় জটিল বিষয়, সহজ করে তোমাদের বোঝাতে পারবো না। যাই হোক, শোনো। এরপর তারানাথ সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে বলতে শুরু করল,
তখন মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। তার প্রায় কয়েক মাস আগের কথা। বরাকর নদীর তীরে সেই সাধুর আস্তানায় পৌঁছাবার আগে আমি কয়েকটা গ্রামে ঘুরেছিলাম। তেমনি একবার নয়নপুর বলে একটি গ্রামে গিয়ে পৌঁছালাম। গ্রামে যখন পৌঁছেছি তখন সেখানে জমিতে ধান রোয়া হচ্ছে। একটা জমির আলপথের কাছে দাঁড়িয়ে গ্রামটাকে দেখছি, আর আমাদের গ্রামের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় মাঝে মাঝে গ্রামে ধান রোয়া হলে জমির কাছে দাঁড়িয়ে দেখতাম। তাছাড়া আমাদের সম্পত্তি জমি জমা ছিল বেশ। বাবা কাকারা ধানের জমিতে লোক লাগিয়ে কাজ করাতো। সেই সব দেখে আমি অভ্যস্ত হয়েছিলাম। তা সেখানে দাঁড়িয়ে চাষিদের সঙ্গে কথা বলছি, এমন সময় দেখি একজন লোক হাঁটতে হাঁটতে জমির পাশের পথ ধরে এগিয়ে যাচ্ছে। তার পেছনে একটা গরুর গাড়ি। গরুর গাড়িতে বোধহয় সম্ভ্রান্ত কোনো একজন লোক সেইখান দিয়ে চলেছিল। সেই লোকটা গরুর গাড়ির লোকটার সঙ্গে কি যেন কথা বলছে। গাড়িতে কিছু বোঝাই রয়েছে। আমি সেই দিকে তাকিয়ে দেখলাম একবার। লোকটিও আমার দিকে দেখল। গায়ের রং ফর্সা, ভালো চেহারা, দেখে বেশ জমিদার গোছের কেউ মনে হলো। গরুর গাড়িটা চলে গেল। সামনে যে লোকটা হেঁটে যাচ্ছিল সে কিন্তু জমির দিকে এগিয়ে এলো। কাছে এসে জমির মধ্যে চাষিদের একজনের উদ্দেশ্যে হেসে বলল, আরু, আমি একবার পাশের গ্রামে যাচ্ছি, বড় কাজ রয়েছে। তুই একটু লক্ষ্মীর খেয়াল রাখিস। যদি বিপদ আপদ বাড়ে তাহলে রতন কবিরাজরে খবর দিস। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না ঠাকুরমশাই, আপনি নিশ্চিন্ত মনে যান। আমি এখন এখানেই আছি, একটু পরেই আমি বাড়ি চলে যাব তাহলে। আর তাছাড়া লক্ষ্মীর আর কিচ্ছু হবে না। এরপরে লোকটি চলে গেল। এতক্ষণে খেয়াল করলাম তার পরনে পুরোহিতদের মতন কাপড় জড়িয়ে রাখা, কাঁধের কাছে একটা কাপড়ের ঝুলি। সে চলে যেতেই আমি কৌতূহলী হয়ে সামনে থাকা লোকটিকে, মানে ওই হারুকে বললাম, তোমার নাম বুঝি হারু? আচ্ছা, ওই পুরোহিত মশাইয়ের কি হয়েছে বলো তো? একেবারে বেশ চিন্তায় আছেন বলে মনে হলো। আর তার মেয়ের কি শরীর খারাপ নাকি? হ্যাঁ ঠাকুরমশাই, আর বলবেন না। এই পুরোহিত মশাইয়ের মেয়ের যে অসুখ করেছে, এমন অসুখ যেন আর কারও না করে। কি যে হয়েছে ওর কিচ্ছুটি বোঝা যায় না। আমায় তো তাড়াতাড়ি মাঠের কাজ সেরে যেতে হয়। পুরোহিত মশাই একা মানুষ, তার মেয়ের এমন অবস্থা হওয়ার পর সে ভীষণভাবে ভেঙে পড়েছে। পুরোহিত মশাই বারবার করে আমাকে বলে দিয়েছে লক্ষ্মীর উপরে একটু খেয়াল রাখতে। আরে ওই একটু আগে গরুর গাড়িতে করে গেলেন না, উনিই তো আমাদের জমিদার, বড় ভালো মানুষ। মনে মনে কৌতূহল হলো। তাই হারু যখন মাঠের কাজ সেরে হাত মুখ ধুয়ে উঠে পড়ল বাড়ি যাওয়ার জন্যে, আমি তার সঙ্গ নিলাম। প্রথমত কৌতূহলের জন্যে, আর দ্বিতীয়ত হারু আমায় তার সঙ্গে একদিন থাকতে বলেছিল। আরও একা মানুষ, আবার পুরোহিত মশাইয়ের বাড়ির পাশে সে থাকে আগে শুনেছিলাম। হারুর মা বড় অসুস্থ, সে পাশের গ্রামে তার আত্মীয়ের বাড়িতে রয়েছে, সেইখানেই তার দেখাশোনা হয়। হারুর বিয়ের কথাবার্তা চলছে বটে, তবে হারু এখন বিয়ে করতে চায় না। সে চায় মা একটু সুস্থ হোক তারপর। এইসব কথা মাঠের কাছে বসে বসেই ওদের কাছে শুনেছিলাম। পথে হাঁটতে হাঁটতে হারুকে বললাম, লক্ষ্মীর কি হয়েছে বলো তো হারু? আর বলছি, এই মেয়েটিকে কি একবার দেখা যাবে? কেন দেখা যাবে না? আরে এখান থেকে আমি তো পুরোহিত মশাইয়ের বাড়িতেই যাব। লক্ষ্মীকে দেখে তারপরে আমার বাড়িতে ঢুকবো। চলুন আমার সঙ্গে, তাহলে আপনিও দেখতে পাবেন। আসল ব্যাপারটা কি হয়েছে এবার বলি। একদিন এরপরে হারু আমায় লক্ষ্মীর ব্যাপারে বলতে লাগলো। হারু একভাবে কথাগুলো বলেছিল, তবে আমি তোমাদের বুঝিয়ে বলছি প্রথমে কি হয়েছিল। সেই কথা কেউ জানে না। একদিন রাতের বেলা পুরোহিত মশাইয়ের চিৎকার শুনে হারু যখন তার বাড়িতে ছুটে যায়, দেখতে পায় লক্ষ্মী উঠোনের কাছে চিত হয়ে পড়ে রয়েছে। তার মুখটা খোলা, চোখ দুটো বিস্ফারিত,
আকাশের দিকে তাকিয়ে রয়েছে। শরীরে নিঃশ্বাস চলছে বটে, তবে নাড়ির গতি কিন্তু খুব ক্ষীণ। হারু ব্যাপারটা দেখে প্রায় ভয় পেয়ে পুরোহিত মশাইকে কিছু বলতে যায়, তার আগে দেখতে পায় পুরোহিত সত্যানন্দ চক্রবর্তী নিজেই ভয় পেয়ে বলছে, আমার মেয়েটাকেও মেরে ফেলবে। হারু হারু, আমার মেয়েটাকে বাঁচা। ওই দেখ, আমার মেয়েটার হাতের দিকে তাকিয়ে দেখ। সত্যানন্দের কথায় হারু লক্ষ্মীর হাতের দিকে তাকিয়ে দেখতে পায় তার আঙুলের কাছে কালো মতো কি যেন লেগে আছে, একদম অল্প রক্ত। কোনোভাবে আঙুল কেটে রক্ত বেরিয়েছে বলে হারু মনে করে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হাতটা দেখে, কিন্তু না, হাতে কোথাও তো আঙুল কাটা নেই। রক্তটা এলো কোথা থেকে? পুরোহিত মশাই, লক্ষ্মীর এমন অবস্থা হলো কি করে? জানি না, আমি রান্না করছিলাম। রান্না বান্না করে কোনো রকমে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। এমনিতেই আজ মনটা ভালো ছিল না। মায়ের মন্দিরে পুজো করার সময় কেমন যেন বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। বারবার লক্ষ্মীর কথা মনে পড়ছিল। রান্নাঘরে কাজ করছি, এমন সময় একটা পায়ের শব্দ পেলাম। যেন মনে হলো কেউ একজন বারান্দার কাছ থেকে হেঁটে গেল। দুবার লক্ষ্মীর নাম ধরে ডাকলাম, কিন্তু লক্ষ্মীর সাড়া নেই। রান্নাঘর থেকে তখন বেরিয়ে আসতে পারছি না। উনুনে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভাত ফুটছে। তাই ভাতটাকে নামিয়ে রেখে খানিকক্ষণ পরে যখন রান্নাঘর থেকে বাইরে বেরোলাম, তখন দেখি ঘরে লক্ষ্মী নেই। লণ্ঠনটা জ্বলছে বারান্দার কাছে। আমি লক্ষ্মীকে এদিক ওদিক ডাকতে লাগলাম। অন্ধকারে লক্ষ্মী ঘর থেকে কোথায় যাবে? তুই তো জানিস লক্ষ্মী অমন মেয়ে নয়, এমনিতেই সে অন্ধকারে থাকতে ভয় পায়। তারপরে আর কি, চারপাশে খুঁজে বাড়ি থেকে বাইরে যাব বলে ভাবছি, এমন সময় দেখতে পেলাম উঠোনের কাছে এক কোনায় কে যেন দাঁড়িয়ে আছে। আমি দুপা এগোতে যেতেই খিলখিল করে হেসে উঠল। কিন্তু বিশ্বাস কর হারু, ওটা লক্ষ্মীর গলা ছিল না। অমন গলা লক্ষ্মীর হতে পারে না। সে এমন করে হাসছে, আমি ভয় পেয়ে গেলাম। তাই আমি চিৎকার করে বলে উঠলাম, লক্ষ্মী, লক্ষ্মী, তুই এসেছিস লক্ষ্মী? আমি লক্ষ্মী নই। আমি কে তুই জানতে পারবি না, কিন্তু মনে রাখিস এই কথা তুই কাউকে বলবি না। যদি বলিস তাহলে কিন্তু ভালো ফল হবে না তার। লক্ষ্মীকে এখন ঠিক করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে ঠিক করুন। ততক্ষণ লক্ষ্মীকে আমি আর সত্যানন্দ পুরোহিত মশাই তুলে নিয়ে গিয়ে বারান্দার কাছে শুইয়ে দিয়েছি। তার চোখে মুখে জল দিতেই সে জ্ঞান ফিরে পেল। পুরোহিত মশাই তাকে বুকে জড়িয়ে ধরলে সে অবাক হয়ে যায়, যেন কি হয়েছে সে কিছুই জানে না। আমি বললাম, লক্ষ্মী, কি হয়েছিল? কোথায় চলে গেছিলি তুই? কোথাও যাইনি তো। আমি তো ঘরে বসেছিলাম। হঠাৎ যেন মনে হলো বাইরে থেকে কে আমায় ডাকলো, মায়ের মতো গলা। আমি তো তার জন্যই বাইরে এলাম। আর তারপরে মা যেন আমায় বারান্দার কাছ থেকে ডাকলো মনে হলো। কিন্তু বাবা এমন করে কাঁদছে কেন? লক্ষ্মী তার মায়ের কথা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আর পুরোহিত মশাই দুজনেই চমকে উঠলাম। কই, এত দিন কেটে গেছে, লক্ষ্মীর মা মারা গেছে, কখনো সে তার মাকে দেখতে পায়নি, তার গলাও শুনতে পায়নি। তাহলে এখন কেন? কিছু একটা গন্ডগোল হয়েছে হারু, কিছু একটা গন্ডগোল হয়েছে। সে অমাবস্যার দিন ওকে নিয়ে মন্দিরে যাওয়াটাই সব থেকে বড় ভুল হয়েছিল। আর তারপর থেকে এইসব হচ্ছে। রাতের বেলা লক্ষ্মী যেন কেমন একটা হয়ে যায় রে। ওই মেয়েটা বাবা, ওই কালো মেয়েটাকে আমি আবার দেখেছি। আমার হাতে রক্ত কোথা থেকে এলো? হারু এবার আমার দিকে তাকালো। ততক্ষণে আমরা তার বাড়ির কাছে এসে পড়েছি। ভেতরে ঢোকার আগে সে বলল, আরেকটা কথা বলি ঠাকুর মশাই, দিনের বেলা কিন্তু লক্ষ্মীর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। সে ভালো, শান্ত, শিষ্ট, নিরীহ। কিন্তু রাতের বেলা মাঝে মাঝে এই ব্যাপারগুলো ঘটে, সব সময় ঘটে না। রক্তের ব্যাপারটা চাপা পড়ে গেল। আমরা দুজনে ভেতরে গিয়ে ঢুকলাম। ঘরের দরজাটা বন্ধ,
দরজায় ধাক্কা দিয়ে হারু দুবার ডাকতেই ঘরের দরজা খুলে গেল। এই প্রথম আমি লক্ষ্মীকে দেখলাম। বয়স তার ওই 13 থেকে 14 বছর মতো হবে, তবে বেশ লম্বা আর ফর্সা চেহারা। আমায় দেখে একটু লজ্জা পেয়ে বোধ হয় দরজার পাশ থেকে সরে দাঁড়ালো। হারু বলল, এখন শরীর ঠিক আছে তো লক্ষ্মী? কোনো অসুবিধে হলে আমায় কিন্তু ডাকবি, আমি পাশের ঘরেই আছি। তোর বাবা পাশের গ্রামে গেছে, ফিরতে দেরি হবে কিন্তু। লক্ষ্মী মাথা নিচু করেই একপাশে দাঁড়িয়েছিল। এবার বলল, হারু কাকা, তোমার সঙ্গে ওটা কে? ও উনি ঠাকুর মশাই, এই আমার বাড়িতে এসেছে, এখানেই থাকবে। লক্ষ্মী মুখ তুলে আমায় দেখল, তারপর এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম বটে, কিন্তু একটা খটকা আমার লেগেই রইল। শুধুমাত্র রাতের বেলায় লক্ষ্মীর মধ্যে পরিবর্তন দেখা যায়, দিনের মধ্যে তো দেখা যায় না। কিন্তু লক্ষ্মীর চোখের তলায় এমন কালি কেন? এমন সুন্দর মুখশ্রী, অথচ চেহারায় যেন কি একটা রয়েছে। তাছাড়া লক্ষ্মীর ঘরের ভেতরটা কেমন যেন একটা গুমোট মতো। ব্যাপারটা বড্ড জটিল মনে হচ্ছিল। আমি তার মাথায় হাত রেখে গেলাম, কিন্তু মনে মনে আর কিছু ভাবলাম না। লক্ষ্মী চলে গেল। আমিও হারুর সঙ্গে তার বাড়িতে গিয়ে ঢুকলাম। কেমন দেখলেন লক্ষ্মীকে? ভালো, কোনো কিছুর উপস্থিতি তো লক্ষ্য করলাম না, কিন্তু রাতের বেলা যদি খারাপ কিছু হয়, তার মানে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি কিংবা অন্য কিছু লক্ষ্মীর পিছনে রয়েছে। আর তুমি তো বললে যে পুরোহিত মশাই বলেছেন যে অমাবস্যার রাতে ব্যাপারটা ঘটেছে। পুরোহিত মশাইয়ের সঙ্গে একবার কথা বলতে হবে। সে বলবেন, বিকেলের আগে পুরোহিত মশাই আসবে বলে মনে হয় না। পুরোহিত মশাইয়ের কপালটাই খারাপ। বউটা মারা গেল, এখন মেয়েটারও এমন অবস্থা। জমিদার মশাই পুরোহিত মশাইয়ের সব কিছুই দেখাশোনা করেন, বুঝলেন। ওই মন্দির তো জমিদার মশাইদেরই। মন্দিরে পুরোহিত মশাই একাই পুজো করেন, এই আজ অনেক দিন ধরে। তবে অনেকে বলে ওই মন্দিরের আশেপাশে জঙ্গলের মধ্যে কাকে যেন মাঝে মাঝে ঘুরে বেড়াতে দেখা যায়। অথচ পুরোহিত মশাই কোনো দিন কোনো কিছুই দেখেননি। ভালো কথা ঠাকুর মশাই জানেন, এই দিন কয়েক আগে, মানে ওই সপ্তাহখানেক আগে হবে হয়তো, আমাদের গ্রামে ভবানী নামের একজন মারা গেছে। কি বিভৎসভাবে মরেছে সে কথা আপনাকে না আমি বলে বোঝাতে পারবো না। কোনো খারাপ কিছু তার মাথাটা একেবারে ধর থেকে টেনে আলাদা করে দিয়েছে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। নয়নপুর গ্রামের লক্ষ্মীর এমন অবস্থা, আর তারপরে এমন একটা অস্বাভাবিক মৃত্যু। সবকিছু মিলিয়ে কিছু একটা কালো বিপদের ধোঁয়া যে জড়িয়ে জড়িয়ে মাথার উপরে উঠছিল, সেটা কিন্তু আমি ভালো করেই বুঝতে পারছিলাম। তবে তখন আর কিছু করলাম না। মনে মনে স্থির করলাম, প্রথমে সত্যানন্দ পুরোহিতের সঙ্গে কথা বলতে হবে। তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, কিন্তু আপনি তো বলেছিলেন কোনো শুভ শক্তির ব্যাপারে কথা বলবেন। এ তো হয়ে গেল অশুভ শক্তি। লক্ষ্মীর মধ্যে খারাপ কিছু একটা রাতের বেলা, মানে তার মায়ের আত্মা প্রবেশ করতো নাকি? সে তাকে ডেকে নিয়ে গিয়েছিল, কিন্তু লক্ষ্মীর কোনো ক্ষতি করার তো চেষ্টা করেনি। আরে বাবা, পুরোপুরি শোনো, তারপরে না হয় এই বিষয়ে কথা বলো, ঠিক আছে? তখন আমার মনের অবস্থাটা ভেবে দেখো একবার। লক্ষ্মীকে দেখে কিছুই বুঝতে পারলাম না, অথচ পুরোহিত মশাই, হারু, এমনকি মাঠের চাষি দু একজন সকলেই লক্ষ্মীকে নিয়ে বেশ চিন্তিত হয়েছিল, বেশ বুঝতে পারছিলাম। কথায় বলে ভালো মানুষের ভাত নেই, কিন্তু সত্যানন্দ পুরোহিতের ছিল। জমিদার তার দেখাশোনা করত। লক্ষ্মীর বিপদে গ্রামের লোকেরা চিন্তিত হয়ে পড়েছিল। এর চেয়ে বেশি আর কি হবে বলো তো? বিকেল পর্যন্ত হারুর কাছেই রইলাম। হারু কিন্তু আর মাঠে গেল না।
এর মাঝে দুবার গিয়ে গিয়ে লক্ষ্মীকে দেখে এলো। দুপুরের খাওয়া দাওয়া আমি তার বাড়িতেই করলাম। গোটা দুপুরটা বসে তার সঙ্গে নানান কথা বলে কাটিয়ে দিলাম। নয়নপুর গ্রামের নদীর কথা সে বলল। তারপরে একটা ছোট্ট শ্মশান রয়েছে, সেইখানে এক সাধু একবার এসেছিল। তার কাছে গিয়ে হারু নাকি একটা ম্যাজিক দেখেছিল। শূন্যে হাত নাড়িয়ে সেই সাধু ফল মিষ্টি সমস্ত কিছু এনে দিত। এই কথাটা শুনে আমি হেসেছিলাম। আমি চাইলে তখনই ওই কাজটা করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে হলো না। গুরুদেব সব সময় বলতেন, কাউকে প্রভাবিত করার জন্য তন্ত্রমন্ত্র কাজে লাগাবে না, বুঝলে? ক্ষমতা কিন্তু অনেক, মানুষের ভালোর জন্য সে কাজ করতে পারো, কিন্তু নিজের সুবিধার জন্য তা কাজে লাগালে কিন্তু অবক্ষয় হবে। হারু কিন্তু আমাকে আর কিছু বলল না। সন্ধ্যের একটু আগে সত্যানন্দ পুরোহিত মশাই এসে উপস্থিত হলো। তাকে দেখে রীতিমতো চিন্তিত মনে হলো। সে ঢুকেই বলল, আর তোকে বলে গিয়েছিলাম লক্ষ্মীর দিকে নজর রাখতে। লক্ষ্মী কোথায়? ঘরে তো নেই, দরজা খোলা। চমকে উঠলাম। আমি আর হারু তাড়াতাড়ি সেইখান থেকে উঠে দৌড়ে গেলাম পুরোহিত মশাইয়ের বাড়িতে। সত্যিই দরজা খোলা, ঘরের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু লক্ষ্মী কোথাও নেই। ডাকাডাকি চিৎকার করেও যখন পাওয়া গেল না, তখন দরজা বন্ধ করে তিনজনে বেরিয়ে পড়লাম লক্ষ্মীকে খুঁজতে। হারু প্রথমে থতমত খেয়ে গেছিল। কি যে বলবো কিছুই তো বুঝতে পারছি না। একটু আগেও দেখে এলাম পুরোহিত মশাই, আপনি আসার আগেই আমি ও বাড়ি থেকে ঘুরে এসেছি। তখনও দেখলাম লক্ষ্মী ঠিক আছে, বিছানার কাছে চুপ করে বসে আছে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে। আমি ডাকতে সাড়া দিল বটে, কিন্তু কথাটা বলতে বলতেই হারু থমকে গেল। আমি আর পুরোহিত মশাই তার মুখের দিকে তাকালাম। পুরোহিত মশাইয়ের হাতে একটা লণ্ঠন। চারপাশে তখন অন্ধকার নেমে গেছে। তার চোখ মুখ ভয়ে আতঙ্কে প্রায় বিস্ফারিত। হঠাৎ হারু বলে উঠল, পুরোহিত মশাই, আপনার বাড়ির পিছনের দিকে একটা জঙ্গল মতো জায়গা আছে না? ওই জানলা দিয়েই তো ওই দিকেই তাকিয়েছিল লক্ষ্মী। আমি ডাকলে সাড়া দিল বটে, কিন্তু এদিকে তাকালো না, কোনো কথা বলল না। তার মানে সঙ্গে সঙ্গে আমি আর ওরা দুজনে মিলে পথ বদলালাম। ছুটে পুরোহিত মশাইয়ের বাড়ির পেছনের দিকে সেই ছোট্ট জঙ্গল মতো জায়গাটার দিকে এগোতে লাগলাম। আর সেই দিকে এগোতে এগোতে দেখি পথের এক পাশে মাটির উপরে চুপ করে বসে রয়েছে লক্ষ্মী। চাঁদের অল্প আলো তার গায়ের উপরে গিয়ে পড়ছে। মাথার চুলটা খোলা পিঠের ওপরে ছড়িয়ে রয়েছে। পরনে গ্রাম্য কায়দায় পরা শাড়িটা অনেকটা এলোমেলো হয়ে গেছে। এমন বাচ্চা মেয়েটা কেমন যেন অদ্ভুতভাবে বসে আছে। জমির এক পাশে ছোট্ট ডোবার দিকে শুধু তাকিয়ে রয়েছে। আর একটু এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় সত্যানন্দ পুরোহিত ডাকলেন, লক্ষ্মী, এই লক্ষ্মী, ওখানে কি করছিস? প্রথমে লক্ষ্মী যেন শুনতে পেল না। আমরা আরো কয়েক পা এগিয়ে গেলাম। চাঁদের আলোয় যেন মনে হলো লক্ষ্মীর শরীরে একটা স্পন্দন দেখা গেল। তারপরে পুরোহিত মশাই ডাকতেই লক্ষ্মী মুখ তুলে তাকালো। তার চোখে জল। হঠাৎ করে আমাদের এমনভাবে দেখতে পেয়ে লক্ষ্মী যেন ভয়ে কেঁদে ফেলল। আর তারপরে ছুটে এলো এই দিকে। দেখতে পেলাম তার পায়ে প্রায় প্রায় হাঁটুর নিচের কাছ পর্যন্ত জল কাদায় ভরা। কোনো রকমে ছুটে এসে সত্যানন্দের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল লক্ষ্মী। বলল, আমাকে আমাকে বাঁচাও বাবা, আমায় বাঁচাও। ও আবার আমায় আজকে নিয়ে গেছিল। ওই 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 কালো মেয়েটা, ওই কালো মেয়েটা যাকে ওই মন্দিরের কাছে জঙ্গলের মধ্যে দেখেছিলাম আমি। মনে হলো লক্ষ্মীর মুখে কথাটা শুনে সত্যানন্দ পুরোহিত চমকে উঠলেন, কিন্তু মুখে কিছু বললেন না। লক্ষ্মীকে তাড়াতাড়ি জড়িয়ে ধরলেন।
তারপরে তাকে আগলে নিয়ে সেইখান থেকে আমরা ফিরে এলাম। গোটা পথে আমাদের কোনো কথা হলো না। লক্ষ্মী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তার পায়ের সেই জল কাদার দিকে তাকিয়ে আমি কিন্তু আশ্চর্য হলাম। আশেপাশে এমন জল কাদা থাকার তো কথা নয়। আসার পরেই মনে হলো বাড়ির পেছনে ওই দিকটাই আরো খানিকটা এগিয়ে গেলে জঙ্গল পেরিয়ে একটা ডোবা মতো আছে না? সবকিছুই কেমন যেন অদ্ভুত বলে মনে হচ্ছিল। লক্ষ্মী মাথা নিচু করে হেঁটে চলেছিল। লক্ষ্মীর দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল লক্ষ্মী একা নয়, তার আশেপাশে তার মধ্যে এমন কিছু একটা আছে যা ভালো নয়, যাকে আমরা এখনো ধরতে পারছি না। লক্ষ্মী বাড়িতে এসে কিন্তু ক্লান্ত হয়ে পড়ল। হাত পা ধুয়ে সে যখন ঘরে গিয়ে ঢুকল, ততক্ষণে তার শরীর ছেড়ে দিয়েছে। তার দু চোখে ঘুম জড়িয়ে আসছে। বিছানায় তাকে শুতে বলে সত্যানন্দ পুরোহিত তার গায়ে কাঁথা টেনে দিয়ে বারান্দার কাছে এসে বসল। তার চোখ মুখ ফ্যাকাশে, মুখটা হাঁ করা। অসহায়ের মতো দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাই, হারু আমায় বলেছে আপনি কিছু একটা বুঝেছেন, আপনি কিছু একটা করুন। আমি কিছু বুঝতে পারছি না। জমিদার মশাইকে আমি সব কথা বলেছি, কিন্তু জমিদার মশাই আমাকে সব রকমের সাহায্যের কথা বললেও সেইবার কি করবে বলুন দেখি। আমার মনে হয় আপনার মেয়ের শরীরে কোনো খারাপ কিছু একটা প্রবেশ করেছে। সে সব সময় থাকছে না, রাতের বিশেষ বিশেষ সময় এসে ওকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই ওর পায়ের দিকে লক্ষ্য করে দেখেছিলেন? আমিও তো তাই ভাবছিলাম ঠাকুর মশাই, লক্ষ্মীর পায়ে এমন জল কাদা লাগলো কি করে? ওই ডোবার কাছে দিনের বেলা তো সহজে লক্ষ্মী যায় না, তাহলে রাতের বেলা সে ওখানে যাবে কেন? এমন কোন অদ্ভুত কারণে গিয়েছিল? হারু, লক্ষ্মী ঘুমুক, পুরোহিত মশাই এখানেই থাকুক। তুমি একবার আলোটা হাতে নিয়ে চলো তো, ডোবার কাছ থেকে একবার ঘুরে আসি। আমার মন যেন কিছু একটা বলছে। আমার বারবার যেন মনে হচ্ছে ডোবার কাছে কিছু একটা আছে। আমার কথায় দুজনেই মুখ চাওয়াচাওয়ি করল। বুঝতে পারছিলাম কৌতূহল জড়িয়ে যাচ্ছে পুরোহিত মশাইয়ের গোটা শরীর জুড়ে। লক্ষ্মীর এমন অবস্থা, তার মধ্যে জল কাদা, ডোবার কথা বলে আমি যেন তাকে বিপদে ফেলে দিয়েছি। তিনি সেখানে অপেক্ষা করলেন। আমি আর হারু মিলে পুরোহিত মশাইয়ের বাড়ির পেছন বরাবর সেই জঙ্গল পেরিয়ে ডোবার দিকে এগিয়ে যাচ্ছি। মনের ভেতর কিন্তু অনেকগুলো চিন্তা ঘুরে ফিরে আসছে। লক্ষ্মীকে যদি খারাপ কিছু একটা ধরে থাকে, তাকে সেখান থেকে মুক্ত করা দরকার। না হলে এমন একটা সরল সাধাসিধে বাচ্চা মেয়ে বিপদে পড়বে। পুরোহিত মশাইয়ের পক্ষে একা তাকে দেখাশোনা করা কিংবা এই বিপদ থেকে উদ্ধার করা সম্ভব নয়। মনে মনে স্থির করলাম একবার জমিদার মশাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। উনি তো সবাইকে সাহায্য করেন, আমাদেরকেও সাহায্য করবেন, তবে তার আগে এই ব্যাপারটা দেখা দরকার। পথে চলতে চলতে হারু বলল, একটা কথা আপনাকে বলা হয়নি ঠাকুর মশাই। আমাদের গ্রামে ভবানী মারা গিয়েছিল বলেছিলাম আপনাকে, মনে আছে? যে রাতে ভবানী মারা যায় সে রাতেই কিন্তু উঠোনের মাঝখানে লক্ষ্মীকে পড়ে থাকতে দেখা গেছিল, আর লক্ষ্মীর হাতে লেগেছিল সেই রক্ত। দেখো হারু, আমার এতদিনের অভিজ্ঞতা বলছে ডোবাতে আজ রাতে কিছু একটা ঘটেছে। এমনি এমনি কিন্তু লক্ষ্মীর পায়ে জল কাদা নেই। তার মধ্যে কে আছে, কে ভর করেছে তা আমি জানি না। লক্ষ্মীর মা এতদিন পরে কোনো কারণে তার কাছে ফিরে আসতেই পারে, কিন্তু কিন্তু তুমি যা বলছো তাতে লক্ষ্মীর মা মারা যাবার পর তার শ্রাদ্ধ শান্তি হয় অনেকগুলো দিন কেটে গেছে। এতদিন ধরে কোনো অতৃপ্ত আত্মা শুধু শুধু তো অপেক্ষা করবে না। এই সব কথা হারুকে বলতে বলতে সেই ডোবার কাছে চলে এলাম। লণ্ঠন আর চাঁদের অল্প আলোতে ভালো করে দেখা যায় না। এবারে চারপাশে কাদা ভর্তি, মাঝামাঝি জায়গাতে জল। আর একটু এগোতেই
হারু প্রায় চিৎকার করে মাটির উপরে বসে পড়ল। সে আঙুলটা তুলে সামনের দিকে দেখালো। আমি লণ্ঠনটা তুলতে তুলতে যেটা দেখতে পেলাম ওটা হলো ডোবার ঠিক মাঝামাঝি জায়গায় জল কাদার ভেতর থেকে আমাদের দিকে তাকিয়ে যেন কিছু একটা দেখছি। সেটা আর অন্য কিছু নয়, মানুষের যেন দুটো পা। একটা মানুষের শরীর প্রায় কোমর পর্যন্ত জলের তলায় ডুবে থাকলে তার পা দুটো যেভাবে উল্টো হয়ে থাকে ঠিক তেমন। ব্যাপারটা দেখে মুহূর্তের জন্য যে আমিও থমকে যাইনি সেই কথা বলবো না। হারুও ভয় পেয়ে গেল। ওটা কি ঠাকুর মশাই? ওটা কি ডোবার মধ্যে? ওই দুটো পা বাইরে বেরিয়ে আছে কার? আমি হারুর কাঁধের উপরে হাত রেখে তাকে সামলালাম। এমন ভয়ঙ্কর অবস্থা আমি এর আগেও দেখেছি, কিন্তু হারু তো দেখেনি। তাকে সামলে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম একটা ব্যাপার। ওই ডোবার মধ্যে থেকে জল কাদার ভেতরে হ্যারিকেনের আলোয় স্পষ্ট করে দেখলাম দুটো ছোট ছোট পা জলের কাদার মধ্যে থেকে গভীরভাবে নেমে গেছে নিচের দিকে। তার সঙ্গে আরো কিছু চিহ্ন রয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারলাম উঠে যাওয়ার নয়, ফিরে আসার চিহ্ন। কারণ একেবারে ডোবার বাইরের দিকে আমরা যেদিকে দাঁড়িয়ে আছি সেইখানকার কাছাকাছি জল কাদার কাছে পায়ের ছাপ আর পায়ের আঙুলগুলো আমাদের দিকে ঘুরে রয়েছে, অর্থাৎ এটা ফিরে আসার জন্য। কিন্তু ওই লোকটাকে জলের ভেতরে ডোবালোটাকে? দুটো পা দেখে যে পুরুষ মানুষ সেটুকু বোঝা যায়, আর তাকে ডুবিয়ে দিয়ে ওই জল কাদার ভেতর থেকে ফিরে এলো সেটা কে? সেটা কি লক্ষ্মী? হঠাৎ কথাটা মনে পড়তেই গোটা শরীরটা যেন কেমন আমার শিরশির করে উঠল। আর ঠিক এমন সময় মনে হলো আমাদের ঠিক পেছনের দিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে যেন আমাদের দিকে কে তাকিয়ে দেখছে। হারু ভয় পেয়ে পাশে বসে পড়েছিল। সে পেছনের দিকে ঘুরে বসেছিল। ব্যাপারটা সেই প্রথম দেখতে পায়। আবার প্রচণ্ড চিৎকার করে ওঠে সে, ঠাকুর মশাই, ওই গাছের তলায় ওটা কে দাঁড়িয়ে আছে? হারু যে রীতিমতো ভয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু আমিও এটার জন্য তৈরি ছিলাম না। পেছনে তাকিয়ে দেখতে পেলাম ঠিক গাছের তলার কাছটায় অন্ধকারের মধ্যে একটা কালো ছায়ামূর্তি যেন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল লক্ষ্মীর বলা কথাগুলো। লক্ষ্মী একটা কালো মেয়ের কথা বলেছিল। তাহলে কি এইটাই সেই কালো মেয়েটা? আমি সেই দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে বলে উঠলাম, কে তুমি? কেন বারবার লক্ষ্মীর কাছে আসো? কেন বারবার লক্ষ্মীকে এমন ভাবে বিরক্ত করছো? সে কিন্তু কোনো উত্তর করল না। সেই চাপা হাসির একটা শব্দ আবার শুনতে পেলাম। চারপাশের বাতাসে চাপা হাসির শব্দটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার কিন্তু ঘটে গেল। যেন মনে হলো মাথা ঝিমঝিম করছে। এমন অবস্থা তো হওয়ার কথা নয়। গাছের দিকে তাকিয়ে কালো মেয়েটিকে সোজা চোখে আর দেখতে পারছি না। আমি আর কি করব? তাড়াতাড়ি সেইখান থেকে গাছের দিকে যাওয়ার চেষ্টা করতে গেলাম, কিন্তু পারলাম না। তার আগে হারু ধপ করে মাটির উপরে বসে পড়ল। কিভাবে যে হারুকে নিয়ে আমি সেই ডোবার কাছ থেকে পুরোহিত মশাইয়ের বাড়ি পর্যন্ত ফিরেছিলাম সে এক আলাদা ব্যাপার। ও তোমাদের না বললেও চলে। তবে এইটুকু বোঝো যে ওই ছায়াটাকে বেশিক্ষণ দেখার মতো ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে ছিল না। কিন্তু ডোবার ভেতরে গিয়ে পড়েছিল যে সে কে? আর লক্ষ্মীর মধ্যে ঢুকে কোনো খারাপ শক্তি কোনো মানুষকে এমনভাবে মারতেই বা যাবে কেন? আপনি তো বলেন সব কিছুর পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। সেই রাতে পুরোহিত মশাইকে সব কথা বললে সে ভয় পাবে, তাই হারুকে বারণ করে দিয়েছিলাম কোনো কিছু বলতে। পরের দিন প্রায় দুপুর হয়ে যায় খবরটা শুরু হতে। যখন খবর পাওয়া যায় তখন পুরোহিত মশাই মন্দিরে গিয়েছে পুজো করতে। লক্ষ্মী একাই বাড়িতে আছে। আমি আর হারু লক্ষ্মীর কাছে গিয়ে পৌঁছালাম। লক্ষ্মী একটু লাজুক, কিন্তু আমি সোজা বললাম,
লক্ষ্মী, লক্ষ্মী মা, আমায় একটা কথা বলো তো। যে কালো মেয়েটিকে তুমি দেখতে পাও সে কেমন? সে তোমার কাছে কেন আসে? কি বলে তোমায়? আমার ঠিক মনে থাকে না। প্রথমে কালো মেয়েটাকে আমি দেখেছিলাম মন্দিরের কাছে জঙ্গলে। তারপর যে কি হয়েছিল আমার মনে নেই বাবা। আর ওই মেয়েটাকে যখন দেখি তখন আমার মায়ের গলা শুনতে পাই, যেন মা আমায় ডাকছে। ওই কালো মেয়েটা কে, কোথা থেকে আসে, কোথায় যায় আমি জানি না। আমার তারপর সত্যি সত্যি কিচ্ছু মনে থাকে না ঠাকুর মশাই, কিচ্ছু মনে থাকে না। কাল রাতে তুমি ডোবার কাছে গিয়েছিলে, আর আজ সকালে ডোবা থেকে তোমাদের গ্রামেরই একজনের মৃতদেহ পাওয়া গেছে। তার গলাটা থেকে মাথাটা ছেঁড়া। মাথা ছেঁড়া দেহটাকে কেউ ডোবার জলের মধ্যে পুঁতে রেখেছিল। লক্ষ্মী, লক্ষ্মী, যদি এই সমস্ত কথা গ্রামের সবাই জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো তুমি? লক্ষ্মী হাউ মাউ করে কেঁদে ফেলল। দুটো হাত নিজের মুখের ওপর ছড়িয়ে যেভাবে কাঁদতে লাগলো, বোঝা যায় যে লক্ষ্মী কিছু জানে না। শুধু শুধু তাকে এমনভাবে কষ্ট দিতে আমার ভালো লাগছিল না, কিন্তু কি করব? হারু কিছু একটা বলতে যাবে, তার আগে তাকে ইশারায় থামতে বললাম। এমন চলতে থাকলে তোমায় তোমার বাবাকে এই গ্রাম থেকে কিন্তু অন্য কোথাও চলে যেতে হবে। আমি নিশ্চিত বিশ্বম্ভর এবং প্রায় সপ্তাহখানেকের আগে মারা যাওয়া ভবানী, এই দুজনের মৃত্যুর পেছনেই তোমার হাত রয়েছে। তুমি একটা ব্যাপার কি খেয়াল করে দেখেছ? ভবানী যেদিন মারা যায় সেই দিন ছিল শনিবার, আর আজকে রবিবার। অর্থাৎ তার মানে আগের শনিবার একজন মারা গেছে, আর এই শনিবারে আর একজন। আর পুরোহিত মশাই তো বলেছিল যেদিন অমাবস্যা ছিল সেদিন ছিল শনিবার। সেদিন ফিরে আসার সময়ই এসব ঘটনা ঘটেছিল। লক্ষ্মী কাঁদতে কাঁদতে ভয়ার্ত চোখে আমাদের দিকে তাকিয়ে রইল। কি বলবে বুঝতে পারছিল না। আমি কিন্তু মনে মনে একটা ব্যাপার বেশ বুঝতে পেরেছিলাম। আমাদের সামনে বসে থাকা মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। এমন কিছু একটা হয়েছে যা আমরা বুঝতে পারছি না। কোনো অশুভ কালো ছায়ার মতো কিছু একটা তার উপরে নিজের কালো মুখ নামিয়ে এনেছে। সে কিছু একটা কারণে ভবানী আর বিশ্বম্ভরকে মেরেছে। সেইটা জানা দরকার। সেটা লক্ষ্মীর কাছ থেকে জানা যাবে না। তার শরীরকে কেউ ব্যবহার করলেও সে কিছু বুঝতে পারছে না। তাই লক্ষ্মীর কাছ থেকে বেরিয়ে তখন জমিদার মশাইয়ের বাড়িতে গেলাম। প্রথম যেদিন আমার কাছে খবরটা নিয়ে পুরোহিত মশাই এসেছিলেন, সেদিনই আমি কিছু একটা সন্দেহ করেছিলাম। ওই মন্দির, ওই জঙ্গলে এসব কিছু আসলেই কিন্তু সাধারণ নয় ঠাকুর মশাই। ওই মন্দির হলো আমাদের বংশ পরম্পরায় পূজিত, আজ থেকে অনেক বছরের পুরনো। ওই মন্দিরের মা কালী কিন্তু খুব জাগ্রত, অন্তত আমরা মনে করি। এখনকার সময় মানুষের বিশ্বাস নানা কিছুর জন্য ঈশ্বরের শুভ শক্তির কথা মেনে নেয় না, কিন্তু এক সময় শুনেছি ওই মন্দিরের পুরোহিত, আমার পূর্বপুরুষরা মা কালীর সঙ্গে কথা বলতে পারতেন। তাই যেদিন পুরোহিত মশাই আমার কাছে এসে লক্ষ্মীর কথা বলেন, সেদিনই আমি বলেছিলাম লক্ষ্মীকে কিন্তু সাবধানে রাখবেন। আমার মনে হয় না লক্ষ্মীর কোনো ক্ষতি হবে, কিন্তু লক্ষ্মীকে সাবধানে না রাখলে তার জন্য অন্য। আপনার কথা শুনে পুরোহিত মশাই কি বলেছিল? পুরোহিত মশাই ভালো মানুষ, সহজ সরল মানুষ। উনি একটুতেই ভয় পেয়ে যান। লক্ষ্মীর এমন অবস্থা হওয়ার পর থেকে তিনি যে ভীষণভাবে ভেঙে পড়েছেন তা আমি জানি। মন্দিরের পুজো করতে তার মন থাকে না, মাঝে মাঝে ভুল ভ্রান্তি করে ফেলেন। পুরোহিত মশাইকে আমি বলেই দিয়েছি যে পুরোহিত মশাই এবং তার মেয়ে যতদিন থাকবে ততদিন তাদের সমস্ত খরচ আমাদের। তা নিয়ে তাদের কোনো চিন্তা করার দরকার পড়বে না। শুধু পুরোহিত মশাই মন্দিরের পুজো করবে এবং নিজের মতো করে এখানে ওখানে যা পুজো করছেন তাই করবেন। তার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। এককালীন টাকা এবং প্রত্যেক মাসে খাওয়ার জন্য চাল থেকে শুরু করে সবকিছুই পাঠানো হয়। আচ্ছা,
একটা কথা বলুন তো, আপনাদের গ্রামে ওই ভবানী আর বিশ্বম্ভর মারা গেছে, এদের মৃত্যুর সঙ্গে আপনি কোনোভাবে লক্ষ্মীর কোনো যোগাযোগ? আপনিও মনে করছেন? আমি কিন্তু এমন কিছু একটা ভেবেছিলাম। একটা কথা বলি, তাহলে কাউকে বলবেন না। বললে এ গ্রামের লোকেরা লক্ষ্মী আর পুরোহিত মশাইয়ের উপরে অন্য নজরে দেখবে। আজ থেকে বেশ কয়েক মাস আগে আমাদের গ্রামের একটি মেয়ে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। তার কাছে বাড়িতে ছিল এক বুড়ি মা। তার যে জমি জমা, সেই জমি জমা ভবানীর কাছে বন্ধক রেখেছিল। হয়তো শুধু সেই জমি নয়, আরও অনেক কিছুই ভবানীর কাছ থেকে নিয়েছিল। তাছাড়া সেই জমি টাকা উদ্ধার করতে পারেনি বলে ভবানী বিশ্বম্ভরের সঙ্গে তার বিয়ে দিতে বলেছিল। বিশ্বম্ভর ভবানী দুজনেই আমাদের এই গ্রামের বেশ অর্থবান লোক, বুঝতেই পারছেন। আমি জমিদার হলেও আমি কখনো এসব ব্যাপারে খুব একটা মাথা ঘামাই না। গ্রামের প্রজাদের শান্তি হলো আমার একান্ত কাম্য। কিন্তু যেভাবেই হোক, ওই বুড়ির জমি হস্তগত করার জন্য ওরা অনেক কিছু করেছিল, কিন্তু আমি থাকতে কোনো কিছুই করতে পারিনি। ওই মেয়েটি নিরুদ্দেশ হয়ে যাওয়ার প্রায় 2-3 দিন পরে তার দেহ পাওয়া যায় ওই শ্মশানের কাছে। বুড়ি এর পরে কেমন যেন পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারপর বিশ্বম্ভর ভবানী সেই জমি হস্তগত করে। তার মানে ভবানী আর বিশ্বম্ভরের মৃত্যুর পেছনে একটা কারণ থাকলেও থাকতে পারে। অমন নৃশংসভাবে তো কোনো মানুষ মারতে পারে না। কিন্তু লক্ষ্মী ওদের মেরেছে, সে কথা আপনার মনে হলো কেন? এরপর জমিদার মশাইকে সেদিনের ডোবার কথাটা বললাম। ডোবার পারে লক্ষ্মীকে খুঁজে পাওয়া, তার পায়ে জল কাদা, সমস্ত কিছু। আর সেই কালো যে মেয়েটিকে আমরা দেখেছিলাম তার কথাটাও বললাম। জমিদার মশাই সব শুনে বললেন, সত্যানন্দ পুরোহিত যেদিন প্রথম আমার কাছে এসে লক্ষ্মীর কথা বলেছিল, এমনকি পুরোহিত মশাই নিজে আমাদের মন্দিরের চাতালের কাছে কাকে যেন দেখেছিলেন। ঠাকুরমশাই, আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা অনেক বড় কিছু। আপনি আমি যা ভাবছি তেমন না। তার মানে আপনি বলতে চাইছেন আপনাদের এই মন্দিরের জাগ্রত মা কালী কোনোভাবে? জমিদারের চোখে জল দেখা গেল। বড় আশ্চর্য হয়ে গেলাম। মানুষ কতটা ঈশ্বরের প্রতি আবেগ আপ্লুত হলে এমন ব্যাপার ঘটতে পারে। মা কালীর কথা শুনে তার চোখে জল। দুটো হাত মাথায় দিয়ে তিনি বললেন, মা মা যদি নিজে দোষীদের শাস্তি দিতে চান, তাহলে তো আমার কিছুই করার নেই। যদি তাই হয়, তাহলে কিন্তু আর একজন শাস্তি পাবে ঠাকুরমশাই। আসছে শনিবার আমাদের এই গ্রামের হরিলাল মারা পড়বে। অনেকের মতে ওই হরিলালই মেয়েটিকে ভুলিয়ে পালিয়ে নদীর ধারে শ্মশানের কাছে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছিল। এর আগেই 2-1 দিন হরিলালের সঙ্গে মেয়েটিকে দুজন কথা বলতে দেখেছে। গ্রামের লোকেরা ভেবেছিল তার সঙ্গে হয়তো কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু মনে মনে প্রমাদ গুনলাম। আবার পরের শনিবার কোনোভাবে লক্ষ্মীর মধ্যেই সেই শক্তি প্রবেশ করবে। জমিদার মশাইয়ের কথা যদি ঠিক হয়, তাহলে সেই শক্তি শুভ শক্তি, ওই মন্দিরের মা কালী। কিন্তু যদি ঠিক না হয়, তাহলে কোনো একটা অতৃপ্ত আত্মা। অবাক হয়ে মনে হলো, যে মেয়েটি মারা গেছে সেই মেয়েটির আত্মাও তো হতে পারে, তাই না? মনে মনে স্থির করলাম রাতের দিকে একবার মন্দিরে যাব। জমিদার মশাইকে বিদায় জানিয়ে যখন ফিরে আসছি, তখন দেখি ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে সত্যানন্দ পুরোহিত। তার চোখে জল। আমি অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গেলাম। সে আমায় দেখে সামান্য হেসে বলল, এত কিছু আমায় আগে বললেন না কেন ঠাকুরমশাই? আমার মেয়েটাকে আমি কোনো কিছু হতে দেব না। আমার মেয়ে আমার কাছেই থাকবে। তার যদি কোনো ক্ষতি হয়ে যায়? কথাটা বলে সত্যানন্দ পুরোহিত একরকম ছুটেই সেখান থেকে বেরিয়ে পড়ল। আমি, জমিদার মশাই, কোনো কিছু বোঝার মতো সুযোগ পর্যন্ত পেলাম না।
তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে দেখি সত্যানন্দ পুরোহিত তার জামা কাপড় পুঁটলাপুটলি গুছিয়ে নিচ্ছে। আমি বললাম, ভুল করছেন পুরোহিত মশাই। এখান থেকে চলে গিয়ে আপনি লক্ষ্মীকে সরিয়ে রাখতে পারবেন না। একবার যদি কোনো কাজের জন্য তার ভাগ্যে লেখা থাকে তাহলে সেটা... সত্যানন্দ পুরোহিত চোখ তুলে তাকালো আমার দিকে। তার চোখের কোণ বেয়ে জল নামছে। আমি কোনো কিছু চাই না, আমার মেয়েকে কিচ্ছু করতে হবে না। যার যা করার আছে করুক। যদি মায়ের শাস্তি দিতে হয় তাহলে নিজের হাতে দিক, আমার মেয়েটাকে কেন? আমার মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আপনি বুঝতে পারছেন ঠাকুরমশাই, গ্রামের লোকেরা যদি একবার জানতে পারে লক্ষ্মী কোনোভাবে ওই ডোবার মধ্যে মৃত্যুর সঙ্গে যুক্ত, তাহলে কি হবে? ওরা ভালো মানুষ নয়, গ্রামের সবাই জানে, অথচ ওদের গায়ে হাত দেওয়ার মতো সাহস কারও নেই। লক্ষ্মী অবাক হয়ে তাকিয়ে দেখছিল আমার দিকে। সেও রীতিমতো ভয় পেয়ে গেছে। আমি লক্ষ্মীর দিকে তাকিয়ে বললাম, দেখো লক্ষ্মী, কি হয়েছে তা তুমি বুঝতে পারবে না এখন মা। তবে গ্রাম থেকে অন্য কোথাও গেলে কিন্তু তোমার সমস্যা বাড়বে। তোমার বাবা তোমায় এখান থেকে নিয়ে যেতে চায়, আর আমি কিন্তু চাই তুমি এখানেই থাকো। সত্যানন্দ পুরোহিত তাড়াতাড়ি এসেই লক্ষ্মীকে আড়াল করে দাঁড়ালো। আমায় ঘর থেকে বেরিয়ে যেতে বলল। আমি একটু অপমানিত বোধ করলেও বুঝতে পারলাম সত্যানন্দের এখন মাথার অবস্থা ভালো নেই। তাই বেরিয়ে আসতে আসতে দেখি হারু দাঁড়িয়ে আছে। বললাম, তুমি সামলাও হারু। এখান থেকে চলে গেলে কিন্তু লক্ষ্মীর বিপদ হতে পারে। এখান থেকে চলে না যাওয়াটাই ভালো। সত্যানন্দ পুরোহিত কিন্তু কারোর কথা শুনল না। সেই দিনই তল্পিতল্পা গুটিয়ে এসে সেইখান থেকে পাশের গ্রামে তার কোনো এক যজমানের বাড়িতে গিয়ে উঠবে বলে স্থির করল। এমনকি জমিদার মশাইকেও সেই কথা বলল না। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। আমি আর কি করি, থাকতে ভালো লাগলো না গ্রামে। সেইখান থেকে বেরিয়ে গ্রামের শেষে যে শ্মশান, সেই শ্মশানে এসে আশ্রয় নিলাম কয়েকদিন। দিনের বেলা গ্রামের দিকে যাই, মাঝে মাঝে হারু কিংবা জমিদার মশাইয়ের লোক এসে আমায় খাবার দিয়ে যায়। এইভাবেই কয়েকদিন চলল। বৃহস্পতিবার নাগাদ মনে করলাম গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু কি একটা কৌতূহল যেন আমায় সেখানে আটকে রাখল। মনে মনে স্থির করলাম শনিবারের রাতটা এইখানেই কাটাই, তারপরে রবিবারের সকালে এখান থেকে বেরিয়ে যাব। এখন বুঝতে পারি, যদি সেই দিন সেইখান থেকে চলে আসতাম তাহলে এমন ভয়ঙ্কর দৃশ্য আমায় নিজের চোখে দেখতে হতো না। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতে কিশোরী আর আমি অপেক্ষা করতে লাগলাম। পাশে রাখা ঘটি থেকে সামান্য জল খেলেন তারানাথ। তারপর বাইরে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করল। এইবার আমি বললাম, তার মানে সেদিন রাতে ওই হরিহর আবার মারা পড়েছিল। আপনি সেই গ্রামে ছিলেন যখন সেই দৃশ্য নিজের চোখে দেখেছেন, কিন্তু সবকিছু জেনে শুনেও সত্যানন্দ পুরোহিত কেন গ্রাম থেকে চলে যেতে চাইল? এমনটাই হয় বুঝলে। নিজের রক্ত যখন এমন অবস্থার মধ্যে পড়ে, তখন মানুষ বুঝতে পারে বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে। তাই যে সত্যানন্দ পুরোহিত এত দিন ধরে জমিদারের ওই মন্দিরে পুজো করে আসছেন, সেই সত্যানন্দ পুরোহিত তার মেয়েকে নিয়ে চলে গেছিলেন। শনিবার দিন সন্ধেবেলা আমি ওখানে বসে আছি। এমন সময় একটা অদ্ভুত শব্দ শুনে শ্মশানের এক পাশে পেছনের দিকে তাকিয়ে দেখি একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে সেই কালো মূর্তিটা। এইবার কিন্তু মূর্তিটাকে দেখে আগের দিনের মতন আমার রাগ হলো না, তার বদলে যেন অবাক হয়ে গেলাম। সে আমার কাছে এসেছে কেন? গাছের তলায় উঠে দাঁড়িয়ে এসে দেখি, গাছের তলায় এসে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো কোথায় সেই কালো মূর্তি। তার বদলে গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী। আমি তো তাকে দেখে অবাক হয়ে গেলাম। লক্ষ্মীর মাথার চুলগুলো বাতাসে অল্প অল্প উড়ছে, তার চোখের অদ্ভুত দৃষ্টি, মুখটা খোলা। লক্ষ্মী অবাক চোখে যেন আমার দিকে তাকিয়ে থাকার বদলে একটা অদ্ভুত রুক্ষ দৃষ্টিতে আমার দিকে দেখছে। আমি কোনো রকমে বললাম,
এ কি লক্ষ্মী, তুমি এইখানে এলে কি করে? তোমার তো পাশের গ্রামে থাকার কথা। তোমার বাবা তো তোমায় নিয়ে চলে গিয়েছিল। কেন লক্ষ্মীকে এখান থেকে নিয়ে গেল? কেন নিয়ে গেল? আমার ওকে টেনে আনতে বড় কষ্ট হয়েছে, এর ফল ভুগতে হবে। তোকে বলি শোন, আজকেই শেষ রাত। আজকের পর আমি ওকে কখনো টেনে আনবো না, কিন্তু এর ফল ওকে পেতেই হবে। দেখো দেখো, তুমি কে আমি জানি না। জমিদারের কথা মতো যদি তুমি সেই কালিমা হয়ে থাকো, তাহলে এত কষ্ট লক্ষ্মীকে দিও না। তুমি যে ওকে দিয়ে কোনো এক প্রতিশোধ নিতে চাইছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে তো সবাই সমান। লক্ষ্মীর মাধ্যমে আমি আমার কাজ করতে পারবো। তুই আমার পথে এসেছিলিস পরশুদিন, সেদিন সবকিছু না বুঝেই এখান থেকে চলে গেছিস। আজকে হরিহরকে মরতে হবে। কথাটা বলে লক্ষ্মী পায়ে পায়ে সেই শ্মশান থেকে এগোতে লাগলো গ্রামের দিকে। কি মনে হতে আমিও একটু পরে পিছু নিলাম। লক্ষ্মীও হেঁটে চলেছে, আমিও হেঁটে চলেছি। চারপাশের বাতাসটা যেন কেমন হয়ে এসেছে। মাঝে মাঝে লক্ষ্মী থমকে দাঁড়ায়। তোমরা বিশ্বাস করবে না, ওই পথ হাঁটতে যে আমায় কি কষ্ট করতে হচ্ছিল। বারবার যেন মনে হচ্ছিল প্রচণ্ড হাওয়ার ধাক্কা আমায় পেছনের দিকে ঠেলে সরিয়ে দিচ্ছে। কতক্ষণে যে হাঁটতে হাঁটতে হরিহরের বাড়ির কাছে গিয়ে পৌঁছেছিলাম মনে নেই। গাছের তলাগুলো হালকা অন্ধকারে ঝোপসা মতো হয়ে রয়েছে। একটা গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে রয়েছি আমি। দেখি লক্ষ্মী বাড়ির বাঁশের বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে। হরিহরের জন্যে সে অপেক্ষা করছে যেন। এইদিকে আকাশের চাঁদের আলো স্পষ্টভাবে রয়েছে। একসময় হরিহরের গলা শুনতে পেলাম। বারান্দার দিকে বেরোতে বেরোতে সে চিৎকার করে বলছে, আমি কি ভয় পাই নাকি? আরে কোনো কিছুকেই আমি ভয় পাই না। আমি বাইরে যাব, তার জন্য আমায় ভয় পেতে হবে? তুমি চুপ করে বসে থাকো ঘরে। ঘরের ভেতর থেকে হরিহরের মা কিছু একটা বলল, কিন্তু ভালোভাবে শোনা গেল না। হরিহর ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে। বারান্দা পেরিয়ে এসে পেছনের দিকে যাচ্ছে বুঝতে পারলাম। রাতের বেলা এমনভাবে বাইরে যাওয়াটা আমার কাছে খুব একটা পছন্দ না হলেও আমি জানি হরিহর কিছুতেই এই সব কথা শুনবে না। আমি মনে মনে উত্তেজিত হয়ে রইলাম। আবার শুনতে পেলাম হরিহর গজগজ করে বলছে, বেটা ভবানী আর বিশ্বম্বর মরেছে, আর এখন আমার দোষ হয়েছে। আরে আমার কি? এক সময় হরিহরের কণ্ঠটা যেন থেমে গেল। আমি দেখতে পেলাম পাশের বেড়ার কাছে লক্ষ্মী আর দাঁড়িয়ে নেই। আমি তাড়াতাড়ি আরেকটু এগিয়ে এসে বাঁশের বেড়ার কাছে এগোতে দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। হরিহর উঠোনের মাঝখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে রয়েছে, আর উঠোনের মাঝখানেই খোলা চুলে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী। হরিহর বলল, কে কে ওখানে? কে ওখানে? চিনতে পারছিস না? এখনো চিনতে পারছিস না? আমায় ভালো করে দেখ তো, আমি কে? আমি কিন্তু লক্ষ্মীকে দেখতে পারছিলাম না। পেছনের দিক থেকে এবার লক্ষ্মীর গলায় একটা অদ্ভুত খিলখিলে হাসি শোনা গেল। ঘরের ভেতরে দরজার ওপারে দুবার ধাক্কা পড়ল। হরিহরের মা চিৎকার করে কি যেন বলল বটে, কিন্তু তারপরেই আর তার গলা শুনতে পেলাম না। পরে বুঝতে পেরেছিলাম সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল ঘরের ভেতরে। হরিহর কিন্তু ভয় পেয়েছে। সে দ্রুত সামনের দিকে এগোতে গেল, কিন্তু লক্ষ্মী সেটা হতে দিল না। লক্ষ্মী পায়ে পায়ে হেঁটে এগোতে লাগলো হরিহরের দিকে। হরিহর যেন পাথরের মতো থেমে গিয়েছে। প্রায় চিৎকার করে বলল, আমায় ছেড়ে দাও। আমি ফুলবন্তীকে নিজের হাতে ওই শ্মশানের কাছে মেরেছি। নিজের মুখেই যখন স্বীকার করেছিস, তখন নিজের পাপের প্রায়শ্চিত্তটাও যে করতে হবে। আর তোকে মারলেই যে ওই অভাগিনীর কান্না বন্ধ হবে, না হলে রোজ রাতে যে ওর কান্না আমায় শুনতে হয়। কিন্তু তুমি কে? কে তুমি? কে তুমি? ফুলবন্তীকে আমি নিজের হাতে মেরেছি।
কিন্তু কিন্তু আমায় ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি, আমায় ছেড়ে দাও। আমার কাছে যে এই ভুলের কোনো ক্ষমা নেই রে। এই কথা বলে লক্ষ্মী হাসতে লাগলো। তার মাথাটা উপরের দিকে উঠে গেছে। খিলখিল করে হাসতে হাসতে লক্ষ্মীর চেহারায় যেন একটা অদ্ভুত পরিবর্তন হতে লাগলো। এইটার জন্যে কিন্তু আমি তৈরি ছিলাম না। লক্ষ্মীর চেহারার বদলে সেখানে এসে দাঁড়ালো একটা কালো মেয়ের মূর্তি। অবাক হয়ে গেলাম, এমন একটি কালো মেয়েকে তো সেই দিন গাছের তলায় আমি দেখেছিলাম, শ্মশানের কাছেও দেখেছি, কিন্তু ওটা কি? তার মাথার কালো চুল যেন মাটির কাছ পর্যন্ত এসে পড়েছে, তার গোটা শরীর কালো কুচকুচ করছে, কোনো কিছুই ভালো করে বোঝা যায় না। হরিহর কিছু বুঝে ওঠার আগেই মূর্তিটা ঝাঁপিয়ে গেল তার দিকে, দুটো হাতে তাকে চেপে ধরে মাটি থেকে শূন্যে তুলে ফেলল। অবাক হয়ে দেখতে পেলাম হরিহরের প্রচণ্ড চিৎকারের মাঝেও একটা হ্যাঁচকা টানে তার গলা থেকে মাথাটা টেনে ছিঁড়ে ফেলল সেই মূর্তিটা। হরিহরের মাথা কাটা শরীরটাকে সে ছুঁড়ে দিল বেড়ার দিকে। ঠিক তখনই যেন কাছেই কোনো একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম। আমি পেছনের দিকে তাকালাম, দেখি গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে, গ্রাম্য কায়দায় শাড়ি পরা, লক্ষ্মী নয়, আমার কাছে অচেনা। আমি তার দিকে তাকিয়ে শুনলাম সে বলছে, এবার আমি একটু মুক্তি পাব। আমি এবার এতদিন পরে একটু মুক্তি পাব। এতদিন ধরে শয়তানগুলোর জন্য আমি এখান থেকে কোথাও যেতে পারিনি। আমি এবার একটু মুক্তি পাব। আমি কিন্তু অবাক হয়ে গেলাম। আমার ডান হাতের কাছে টান পড়তে সেই দিকে তাকিয়ে দেখি কখন যেন লক্ষ্মী সেইখানে এসে আমার ডান হাতের একটা আঙুল ধরেছে। হাসি মুখে আমার দিকে তাকিয়ে রয়েছে, বলছে, চল আমার সঙ্গে বাড়ি যাবি না? চল আমার সঙ্গে। হঠাৎ করে দেখলাম লক্ষ্মী আগে আগে চলেছে। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমিও হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম, শ্মশানের দিকে নয়, লক্ষ্মীর বাড়ির দিকে নয়। অবাক হয়ে দেখলাম লক্ষ্মী চলেছে জমিদার বাড়ির সেই জঙ্গলের মন্দিরটার দিকে। এইদিকে পথে সেই ছায়ামূর্তির কাছ থেকে শুনতে পেলাম একটা আশ্চর্য কথা। তারানাথ এতক্ষণ বলে একটু চুপ করল। আমি বললাম, তার মানে লক্ষ্মীর মধ্যে দিয়ে কোনো এক শক্তি ওই হরিহরকে মেরে ফেলল। তার মানে তো ফুলবন্তী নামের যে মেয়েটিকে তিনজনে মিলে মেরেছিল তারা সবাই মারা পড়ল। তাহলে তো শেষ হয়ে গেল। শেষই হয়ে গিয়েছিল যদি না শেষে এমন একটা ঘটনা ঘটত। পথে চলতে চলতে ফুলবন্তীর কাছে যা শুনলাম তাই শুনো। ফুলবন্তীর ওই জমি জায়গা তার নিজের দখলে থাকলেও কোনো এক দুঃসময়ে পড়ে তার ঠাকুমা কোনো এক সময় ভবানী আর বিশ্বম্ভরের কাছে বন্ধক রেখেছিল, কিন্তু জমিদারের জন্য তারা কিছুই করতে পারছে না। তাই একদিন ভবানী আর বিশ্বম্ভর একসঙ্গে পরিকল্পনা করে হরিহরকে ফুলবন্তীর পেছনে কাজে লাগিয়ে দিল। ফুলবন্তীকে বিয়ে করার প্রস্তাবও দিয়েছে। এমনভাবেই একদিন সন্ধ্যের সময় ঘুরতে ঘুরতে ওই শ্মশানের দিকে গিয়ে ফুলবন্তীকে হরিহর বিষ খাইয়েছিল। বিষ জোগাড় করে দিয়েছিল ভবানী আর বিশ্বম্ভর। গ্রামের লোকেরা সবকিছু বুঝতে পারলেও বিশ্বম্ভর আর ভবানীর ভয়ে কেউ কিছু বলেনি। তাছাড়া তিন কুলে ওদের কেউ নেই, ওদের বিরুদ্ধে কথা বলতে যাবে কেন? জমিদার মশাই বিশ্বম্ভর আর ভবানীকে ডেকে পাঠালেও কোনো প্রমাণ নেই। হরিহর যে কাজটা করেছে সে কোথাও নিজের চোখে কেউ দেখেনি। তার সঙ্গে সেই দিন ফুলবন্তীকে সে দেখেছিল মাত্র। এইভাবে ওরা সবাই বেঁচে গেল। কিন্তু ধর্মের কল তো বাতাসে নড়ে। জাগ্রত কালী মন্দিরে সেই অমাবস্যার রাতে, ঠিক যেদিন লক্ষ্মী আর সত্যানন্দ গিয়েছিল, সেই দিনেই রাতের আধারে ফুলবন্তীর অতৃপ্ত আত্মা মন্দিরে মায়ের কাছে বিচার চাইতে যায়। তার মানে আপনি বলতে চাইছেন এখন যে মৃত আত্মা মন্দিরে গিয়েছিল কালী মায়ের কাছে বিচার চাইতে, তাই তো? মা কালী হলো অন্ধকারের দেবী। সে যেমন সংসারের প্রতিপালক তেমন দুষ্টের দমনও করে। তাকে নিয়ে যোগিনী নানা রকমের অদ্ভুত উচ্চ এবং নিম্ন স্তরের তন্ত্রের সঙ্গে তার যোগ রয়েছে।
অতৃপ্ত ফুলবন্তীর আত্মা আর কি করত, তাই সে তার কাছেই হয়তো গিয়েছিল, যদিও এটা আমার ভাবনা। তার কথায় মা কালী নিজে নিজের শক্তিকে লক্ষ্মীর মধ্যে দিয়ে চালনা করে 3টে শনিবার পরপর, অর্থাৎ যে মাসে ওই গ্রামে ফুলবন্তী মারা যায় সেই গোটা মাসের মধ্যে 3 জনকে শাস্তি দিয়েছিল। পাপের শাস্তি হাতে নাতে পেয়েছিল ওরা 3 জন। তারপর প্রথমে আমি মনে করেছিলাম এই সব কিছুর পেছনে আসল কারণ হয়তো কোনো অশুভ শক্তি। জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলে যখন বুঝতে পেরেছিলাম মন্দিরের সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে, তখন সত্যানন্দ পুরোহিতকে এইখান থেকে চলে যেতে বারণ করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনল না, আর তার ফল পেতে হলো। ফল পেতে হলো মানে? ওখান থেকে মন্দির পর্যন্ত গেলাম জঙ্গলের পথ দিয়ে। লক্ষ্মীর পিছু পিছু আমি হেঁটে চলেছি তখন, আর ফুলবন্তী তখন সেখানে নেই। লক্ষ্মী সামনে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত গলায় কথা বলছে মাঝে মাঝে। লক্ষ্মীকে আমার বড় পছন্দ হয়েছে। লক্ষ্মীকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। সত্যানন্দ এতদিন ধরে আমায় পুজো করেও আমায় বুঝতে পারল না, আমায় বিশ্বাস করতে পারল না তখন আমি সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। এ কি শুনতে পাচ্ছি আমি? লক্ষ্মী আমার থেকে তখন দূরে সামনে চলে গেছে। সামনে তাকিয়ে দেখি মন্দিরের দরজা খোলা। অন্ধকার মন্দিরের ভেতরে যেন কি একটা হচ্ছে। মন্দিরের ঘণ্টা ঢং ঢং করে বেজে চলেছে, চারপাশে প্রবল বাতাস বইছে। আমি দ্রুত এগোতে লাগলাম সামনের দিকে, লক্ষ্মীকে ধরতে চাইলাম, কিন্তু পারলাম না। চারপাশে যেন কুয়াশা ছড়িয়ে পড়েছে। আমি চিৎকার করে ডাকলাম, লক্ষ্মী, লক্ষ্মী, ওইদিকে যেও না লক্ষ্মী, ওইদিকে যেও না লক্ষ্মী। লক্ষ্মী আমার দিকে মুখ ঘুরিয়ে তাকালো না। সে হাঁটতে হাঁটতে পাথরের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। ঘণ্টা তখন প্রবলভাবে বাজছে। প্রবল হাওয়ায় ধুলো পাতা উড়ে এসে আমার গায়ে লাগছে। এই প্রবল হাওয়াকে উপেক্ষা করেও আমি এগোতে লাগলাম। উপরে উঠে লক্ষ্মী যখন মুখ তুলে আমার দিকে তাকালো, তখন চাঁদের অল্প আলোতেই প্রবল ঝড়ের মাঝেও দেখতে পেলাম লক্ষ্মীর চোখ বেয়ে নামছে জল। লক্ষ্মী আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, মা যে আমায় ডাকছে, মা যে আমায় ডাকছে ঠাকুর মশাই, আমায় যে যেতেই হবে। মাকে আমি চিনতে পারিনি, এতদিন ধরে মাকে আমি চিনতে পারিনি। হঠাৎ করে বিদ্যুতের মতো মনে পড়ে গেল। লক্ষ্মী আমায় বলতো তার মায়ের গলা সে শুনতে পেত, বারবার ওই কালো মূর্তিটাকে দেখতে পেত। তার মানে কালো মূর্তিটি আর অন্য কেউ নয়, মা কালী সত্যি। আর সেই মা কালীর মধ্যে বারবার লক্ষ্মী নিজের মায়ের রূপ খুঁজে পেয়েছে। আমি আর কি করব? মাটির উপরে ধপ করে বসে পড়লাম। চোখের সামনে লক্ষ্মী হাঁটতে হাঁটতে সেই মন্দিরের ভেতরের দিকে চলে যেতে লাগলো। আমি আটকাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল উঠে গিয়ে লক্ষ্মীকে আটকাই, কিন্তু পারছিলাম না। আমার শরীরে যেন সেই ক্ষমতা নেই, যেন কেউ বারবার আমার মাথার উপর একটা অদ্ভুত ঠান্ডা হাত রেখে বলে দিচ্ছিল, যা হয়েছে তা মেনে নাও তারানাথ, সবকিছু আমাদের হাতে নেই। আমি চিৎকার করে উঠলাম। নিজের গলায় নিজেই অবাক হয়ে গেলাম। আমার গলা যেন বন্ধ হয়ে আসছে। কান্নার একটা অদ্ভুত বেগ আমায় আটকে দিচ্ছে। কিন্তু 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 লক্ষ্মীর কি হবে? লক্ষ্মীকে কেন তোমরা নিয়ে যেতে চাইছো? লক্ষ্মীর তো কোনো দোষ নেই। ঠিক তখনই আমার মনে পড়ল, আমার বারবার বারণ করা সত্ত্বেও সত্যানন্দ পুরোহিত লক্ষ্মীকে নিয়ে সেইখান থেকে চলে গিয়েছিল। মা কালী চেয়েছিলেন এই গ্রামে থেকে লক্ষ্মীর হাতে শত্রু নিধন করার পরে আবার সবকিছু ঠিক করে দিয়ে সে চলে যাবে। কিন্তু হয়তো মা তার ছেলের উপর রাগ করে এমন কাজ করলেন। তাছাড়া মায়ের কাছে লক্ষ্মী যখন যাচ্ছে তার আর কোনো চিন্তা নেই। ওটা হয়তো অদ্ভুত শুনতে মনে হলেও আমার সেটাই মনে হলো। কতক্ষণ ওখানে কেটেছিল আমার মনে নেই। যখন ঘুম ভাঙল, দেখি সেই ঝোপ জঙ্গলের কাছে আমি মাটির উপরে শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছি।
সেইখান থেকে উঠে একবার মনে হলো জমিদার মশাইয়ের বাড়িতে যাই, কিন্তু গেলাম না। গ্রাম ছাড়ার আগে হঠাৎ করে হারুর সঙ্গে দেখা হলো। বললাম, সত্যানন্দ পুরোহিত হয়তো আজকালের মধ্যেই গ্রামে আসবে, এলে বলে দিও তার মেয়ে যেখানে যাবার সেখানে চলে গেছে। আমার কথা শুনে এই গ্রামে থাকলে এত বড় বিপদটা হতো না। আপনি খবরটা পাননি তাহলে, তাই না? কাল রাতের বেলা কিভাবে যেন অনেক শেষ রাতের দিকে সত্যানন্দ পুরোহিত পাশের গ্রামে জমিদার মশাইয়ের বাড়িতে মারা গিয়েছে। তার বুকে নাকি প্রবল ব্যথা হয়েছিল। কবিরাজ ডেকে এনেও কোনো কিছুই করা যায়নি। তবে শেষ রাতের দিকে মৃত্যুর আগে কয়েকবার সে লক্ষ্মী লক্ষ্মী বলে চিৎকার করেছিল এবং হাত তুলে খোলা দরজা দিয়ে বাইরের দিকে দেখিয়েছিল। আমি অবাক হয়ে গেলাম। যখনই মন্দিরের সামনে সবকিছু ঘটে তখন তো শেষ রাত নয়, তাহলে সত্যানন্দ পুরোহিতের কাছে কে গিয়েছিল? লক্ষ্মী কি নিজেই তার বাবাকে টেনে নিয়ে গেল? কিন্তু কেন? সে জানতো যে তাকে ছাড়া সত্যানন্দ পুরোহিত একা একা থাকতে পারবে না, তাই। আমারও আলাদা করে কোনো কিছু বোঝার মতো মনের অবস্থা ছিল না। আমি সেই দিনই গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। তারানাথ চুপ করতে আমরা উঠে পড়লাম। বৃষ্টি কমে এসেছিল। শুধু কিশোরী উঠতে উঠতে বলল, ঠাকুরমশাই, অমরবাবু যদি আসেন তাহলে ব্যাপারটা একটু দেখবেন। আমাদের সঙ্গে তো কথা হয়েছে। আজ চলি, তাহলে পরের দিন আবার এমনই কোনো একটা গল্প শুনব। তার মানে এখানে কোনো অশুভ শক্তি ছিল না, যা ছিল সত্যি জমিদার বাড়ির সেই বংশানুক্রমিকভাবে জেগে ওঠা জাগ্রত কালী মূর্তি। তারানাথ হাসল। আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। ট্রাম ধরতে হবে তাড়াতাড়ি। পথে নামছি, কিশোরী বলল, সব কিছুই বুঝলাম, শুধু একটা কথা কিছুতেই না বুঝতে পারলাম না, ওরা ওই লক্ষ্মীকেই বেছে নিল কেন? এ কথার সঠিক পরিষ্কার উত্তর কিন্তু ঠাকুরমশাই দিলেন না। যখন শুভশক্তির হাতে রয়েছে তাহলে আর আপত্তি কিসের? এক্ষেত্রে কিন্তু ঠাকুরমশাই ঠিকই বলেছিলেন, যা হয়েছে ভালোই হয়েছে। কিশোরীর কথায় আমি আর উত্তর করলাম না। যুগে যুগে তো এমনটাই হয়ে আসছে। অন্ধকার আর আলোর মধ্যে যতই অন্ধকার রাত প্রবল হয়েছে, ততই কোনো না কোনো সময় আলোর দেখা মিলেছে। আর তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের তারানাথ তান্ত্রিক। জীবনে যে কবার তাঁকে হারতে হয়েছে, প্রত্যেকবার হয়তো এমনই কোনো ভাগ্যের লেখায় শুভ শক্তি জিতে গিয়েছিল অশুভ শক্তির কাছেই। আবার বৃষ্টি শুরু হয়েছে। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আকাশের যে অবস্থা মোটেই ভালো লক্ষণ নয়। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। শুনছিলেন সুকান্ত দাশের কলমে নয়নপুরের কালো মেয়েটা। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে ঋতম, সায়ং, সুরজিতা, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সুজন, সৌর এবং সৌমিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগছে, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। তো এতক্ষণ শুনছিলেন আমাদের সবার প্রিয় ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা। আমাদের ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
নমস্কার।